এখন যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি, এই ঘটনাটি আমার নানা বাড়ি যেখানে, মানে রাজবাড়িতেই আর কি। তো ওইখানে অনেক মানে পুরাতন, মানে অনেক মুরব্বী একজন লোক ছিলেন। তো উনি 1950-তে পাকিস্তানি সেনাবাহিনীতে সোলজার পদে ঢুকেছিলেন। যখন আমরা জানি যে ভারত নিয়ন্ত্রিত এবং পাকিস্তান নিয়ন্ত্রিত এবং চীন নিয়ন্ত্রিত, তিনটা দেশ নিয়ন্ত্রিত একটা জায়গা আছে কাশ্মীর। 1962-তে ভারতের সাথে চীনের যেই যুদ্ধটা হয় কাশ্মীরের লাদাখ যে অঞ্চলটা নিয়ে, এই ঘটনাটি ওই সময়ের ঘটনা। উনি যখন পাকিস্তানি সেনাবাহিনীতে চাকরি করতেন, তখন 1962-তে যখন ওই লাদাখ নিয়ে ভারত এবং চীনের সাথে যুদ্ধ শুরু হয়, তখন পাকিস্তান কৌশলগত কারণে তাদের যে এলাকাটা, সেখানে কিছু মিলিটারি মানে ডিপ্লয়মেন্ট করেন সেখানে। তো ওইখানে বিশেষ করে সিয়াচেন হিমবাহর ওই জায়গাটা আমরা জানি যে ওইটা কিন্তু মানে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র যেটা বলা হয় আর কি, মানে অত্যন্ত দুর্গম এলাকা সেটা। তো ওর আশেপাশে যে কিছু গ্রাম আছে, ওখানে কিছু মিলিটারি ডিপ্লয়মেন্ট করা হয় কিছু সিকিউরিটির জন্য। তো ওনারা যেই গ্রামটিতে ছিলেন, ওই গ্রামটা প্রতিদিনই নিয়মিত তারা রেকি করতেন। রাতের বেলা তারা তাঁবুটা নিয়ে সেখানে ঘুমাতেন। অফিসার, একজন ক্যাপ্টেন পদমর্যাদার অফিসারের আন্ডারে তারা ছিলেন। এবং ওনারা ওই গ্রামে অল্প সংখ্যক লোক ছিল, তাদেরকে বলে দিয়েছেন আপনারা যদি রাতের বেলা অস্বাভাবিক কোনো শব্দ বা কেউ ডাকাডাকি করে বা কোনো সন্দেহজনক কিছু হয় আমাদেরকে বলবেন। সেটা শুধুমাত্র তাদের মানে মিলিটারি সুবিধার্থে, কোনো এমনি মানে প্যারানরমাল কোনো বিষয় চিন্তা করে তারা এগুলো বলেননি। তো কয়েকদিন পরে এক লোক এসে তাদেরকে অভিযোগ করছে যে ভাই, আমার রাতের বেলা আমার বাসায় কিছু ঘটনা ঘটে। তো কি ঘটনা? তখন বলেন যে আমার প্রথমে রাতের বেলা আমাদের প্রথমে জানালায় ঠক 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 এরকম কয়েকবার মানে নক করা হয়। এরপরে কিছুক্ষণ পরে চলে আসে সেটা সরাসরি দরজায়, সেখানে দরজায় ঠক 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 এভাবে বেশ কয়েকবার নক করার পরে আর কোনো কথা হয় না, চলে যায়। তো ওনারা বললেন ঠিক আছে, আমরা এটা দেখব আসলে ঘটনাটা কি। তো ওনারা এক রাত্রে দুজন সোলজারকে পাঠিয়ে দিলেন যে ওই বাড়িটা একটু রাতের বেলা দেখে আসবে, আসলে এটা কি ঘটনা, কি অন্য আমাদের কোনো শত্রুপক্ষের কোনো কাজ কিনা, এই টাইপের কোনো কিছু কিনা দেখবা। তো ওনারা সারা রাত গোপনে বসেছিলেন, কিন্তু ওনারা কাউকে দেখতে পাননি। কিন্তু মজার বিষয় রাসেল ভাই, ওনারা কিন্তু ওই রাতে ওই যে ঠক 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 যে শব্দটা, ওই বাড়ির লোকজন কিন্তু শব্দটা ঠিকই শুনেছে সে রাতেও। তো যখন ওই বাড়ির লোক পরে এসে ক্যাম্পে এসে বললেন যে আজকে রাতেও তো ঘটনা ঘটেছে, তখন ক্যাপ্টেন সাহেব ওই দুই সোলজারকে ডেকে পাঠালেন, বললেন তোমরা কি কিছু দেখেছো? বলেন না স্যার, আমরা তো কিছু দেখি নাই, আমরা সারা রাতেই ওখানে গোপনে বসেছিলাম যে ওই বাড়িতে কে আসে না আসে, কিন্তু আমরা কাউকে দেখি নাই। ক্যাপ্টেন সাহেব খুব মানে অবাক হলেন যে এরকম তাহলে কে করলো এই ঘটনাটা। উনি আরো সন্দেহ করলেন যে এটা কি মানে ভারতীয় সোলজারদের কোনো কাজ কিনা, উনি এটা সন্দেহ করেছিলেন। তখন উনি বললেন যে ঠিক আছে, এরপরে কি হয় আবার আমাদেরকে জানাবেন। এর কয়েকদিন পরে এসে ওই লোকটি বলছে, মানে বাড়ির যে লোকটা, এই লোকটা সে মানে ক্যাম্পে এসে বলছে যে স্যার আসলে আপনাদেরকে একটা বিষয় বলা হয়নি, সেই বিষয়টি একটু বলতে চাই। তো বললে ঠিক আছে বলেন। তো বললো যে বেশ অল্প সপ্তাহখানেক আগে আমার মেয়ে আমার ঘরে সুইসাইড করে, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তো ও আত্মহত্যা করার পরেই এই ঘটনাগুলো শুরু হচ্ছে। এখন ক্যাপ্টেন সাহেব এগুলো বিশ্বাস করতেন না, ক্যাপ্টেন সাহেব এগুলো কিছু বিশ্বাস করতেন না, ভূত প্রেত বা জিন টিন এগুলো উনি কিছু বিশ্বাস করতেন না। বলে যে এগুলা কিছু না, এগুলো মানে বাজে কথা, অন্য কোনো কারণ আছে। বলে না স্যার, অন্য কোনো কারণ নাই, কারণ আগে ঠক ঠক করতো, এখন নতুন ঘটনা ঘটছে। বলে কি ঘটনা? বলে এখন দরজার বাইরে এসে মানে আমার ওই মেয়ের কণ্ঠে কান্নাকাটি করে, হু হু শব্দে কান্নাকাটি করে, এবং আমার স্ত্রীকে বলে যে মা আমি খুব কষ্টে আছি, আমার ওই ফাঁস লাগানো দইটা দিয়ে দাও না, আমাকে দইটা দিয়ে দাও, আমি খুব কষ্টে আছি। তখন ক্যাপ্টেন সাহেব বলছেন যে এগুলো সব বানানো কথা, আমি এগুলো বিশ্বাস করি না। বলে না স্যার, এটা সত্যি, প্রতি রাত্রে এটা ঘটছে। তখন ক্যাপ্টেন সাহেব বললেন যে ঠিক আছে, আমি যাব, দেখি আসলে এই ঘটনাটা কি, আমি নিজেই দেখব। উনি রাগ করে সিদ্ধান্ত নিলেন যে উনি ওই রাত্রে ওই বাসায় থাকবেন, বাসা থেকে দেখবেন আসলে ঘটনাটা কি হয়। উনি একা ছিলেন না, ওনার সাথে এক দুইজন সোলজারও ছিল। তো যেই ঘটনাটি যে মুরব্বী আমাকে বলেছিলেন, উনি ওই ক্যাপ্টেন সাহেবের সাথে ছিলেন ওই সময়। তো
রাতের বেলা সত্যি যখন রাত গভীর হয়ে গেল, 1টা কি 2টো বাজে, তখন ওনারা শব্দ শুনেন বাইরে যে নাকি সুরে কেউ কান্নাকাটি করছে এবং বলছে যে মা দইটা কি দিবা না, আমার খুব কষ্ট হচ্ছে, দইটা দিয়ে দাও, আমার অনেক কষ্ট হবে না দিলে। তখন ওর মাকে কিছু জিনিস শিখিয়ে দেওয়া ছিল যে যদি এরকম কথা বলে আপনি কিছু কথা বলবেন। তখন ওর মা বললেন যে তোমাকে তো দইটা দিব, কিন্তু আমি কিভাবে দিব, দরজা তো বন্ধ। বলে যে দরজার নিচে ফাঁকা আছে, তুমি দরজার নিচে ফাঁকা দিয়ে দইটা দিয়ে দাও। তখন ক্যাপ্টেন সাহেবের হাতে যখন দইটা দেয়া হলো, ওই সেই দইটাই ওনারা রেখে দিয়েছিলেন। ক্যাপ্টেন সাহেব ঘরের একটা খুঁটির এক প্রান্তে ওই দড়ির এক প্রান্তটা বাঁধলেন, বেঁধে ওই দড়িটা দরজার নিচে যে ফাঁকাটা ছিল, কারণ ওইটা যে অঞ্চলে ছিল এটা দুর্গম এলাকা, দেখা যাচ্ছে যে এটা পাকা বাড়ি ছিল না, তো দরজার নিচে ফাঁকা থাকে সাধারণত, আমরা দেখেছি গ্রামের বাড়ি যে চৌকাঠের নিচে অনেক সময় ফাঁকা থাকে, ঠিক ওরকম চৌকাঠের নিচে ফাঁকা ছিল। ক্যাপ্টেন সাহেব দড়ির এক প্রান্ত ঘরের ভিতরে একটা খুঁটির সাথে বেঁধে ওই দড়িটা নিচ দিয়ে ছুড়ে দিয়েছেন। ছুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন জোরে বাইরের থেকে ওই দড়ি ধরে টান দিয়েছে, ওই খুঁটি ভেঙে ঘরের সামনের পার্টটা পর্যন্ত মানে 20-30 হাত দূরে চলে গেছে। তখন ক্যাপ্টেন সাহেব যেটা দেখেছেন এবং ওখানে আরো কয়েকজন যারা সোলজার তারা যেটা দেখেছেন, আসলে এইটা ওনাদের পক্ষে বিশ্বাস করা এবং সহ্য করাটা খুব কঠিন ছিল। ওনারা দেখলেন বড় আকৃতির একটা ছায়া মূর্তি, যেটা চোখ মানে লাল টকটকে জ্বলছে, মনে হচ্ছে এরকম লাল কোন টর্চ লাইটের মতো জ্বলছে, এরকম ছায়া মূর্তি। ক্যাপ্টেন সাহেবের হাতে ছিল রিভলভার। উনি নিজের অজান্তেই ভুল করে ভয় পেয়ে ওনার জীবনের সবচেয়ে ভুল কাজটা করে বসেন, উনি ওই ছায়ামূর্তির দিকে একটা শুট করে ফেলেন। এটা ওনার অজান্তেই হয়ে যায়, মানে ভয় পেয়ে হঠাৎ করে ওনার হাত থেকে গুলি ফসকে বেরিয়ে গেছে আর কি ওইদিকে। তো সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা অদৃশ্য হয়ে যায়, ক্যাপ্টেন সাহেব ওখানে ফেইন্ট হয়ে যান। ঘটনার মানে ওই বাড়ির ঘটনা এখানে আপাতত শেষ, কিন্তু ক্যাপ্টেন সাহেবের কিছু ঘটনা ঘটতে থাকে। সেটা হচ্ছে ওনার ওই ঘটনার পর থেকে শরীরের একটা অদ্ভুত পরিবর্তন আসা শুরু হয়। আমাদের যেমন হাতে এবং পায়ে হালকা মানে লোম আছে, হালকা লোমশ আমাদের শরীরটা আর কি, ওনার ওই ঘটনার কয়েকদিন পর থেকে শরীরের এই লোমগুলো অনেক মোটা এবং বড় হতে শুরু করে। আচ্ছা। এবং মাত্র অল্প কয়েকদিনের মধ্যে যে ওনাকে দেখলে আসলে বোঝার উপায় থাকতো না এটা কি মানুষ না অন্য কিছু, এরকম কেন হচ্ছে, এবং ওনার আচরণেও অনেক অদ্ভুত রকমের পরিবর্তন আসতে শুরু করে। যেমন ক্যাম্পে যখন উনি থাকতেন, রাতের বেলা উনি ওনার তাঁবু থেকে বেরিয়ে যেতেন। যারা ওই ক্যাম্পের দায়িত্বে ছিল তারা দেখতেন ক্যাপ্টেন সাহেব বের হয়ে যাচ্ছে, যেহেতু উনি একজন সিনিয়র অফিসার, ওই ক্যাম্পের উনি ছিলেন প্রধান, সুতরাং সোলজাররা ওনাকে জিজ্ঞেস করার সাহস পেত না যে স্যার আপনি কোথায় যাচ্ছেন। তারপরেও সামনে দিয়ে চলে গেলে বললো স্যার এটুকু বলতো, স্যার আমরা কি সাথে আসবো? তখন উনি বলতেন না, তোমাদের কাউকে আসতে হবে না, আমি একটু গ্রামটা রেকি করে আসি, এই কথা বলে উনি বেরিয়ে যেতেন। এবং উনি ফিরে আসতেন ভোরের আগে। উনি যে কোথায় যেতেন, কি করতেন, এটা সোলজারদের সম্পূর্ণ অজানা ছিল। কিন্তু ওনার অদ্ভুত এই ধরনের আচরণ যখন উনি দেখলেন যে বিভিন্ন কমান্ডিং এর বিষয়ে উনি অনেক উদ্ভট ধরনের মানে পাগলামি কিছু কমান্ড করছেন, তখন সোলজাররা এই ঘটনাগুলো তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। ওই ক্যাপ্টেন সাহেবের বাবা ছিল পাকিস্তানি সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার পদমর্যাদার কর্মকর্তা। তো উনি যখন ওনার কাছে খবরটা আসলো, তখন উনি ওই ক্যাম্পে আর একজন অফিসারকে পাঠিয়ে ওনাকে প্রত্যাহার করে নিলেন এবং ওনার ট্রিটমেন্টের জন্য পাকিস্তানের অনেক মানে খুব ভালো ভালো ডাক্তারকে দেখালেন। ডাক্তাররা বললো যে আসলে ওনার শরীরে যে সমস্যাটা হয়েছে এটা কেন হয়েছে আমরা বলতে পারবো না, তবে ওনার মানসিকভাবে উনি খুব বিপর্যস্ত, ওনাকে অবশ্যই মানসিক মানে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। একটা পর্যায়ে এমন হলো যে ওনাকে মেন্টাল অ্যাসাইলামে রাখা হলো। কিন্তু রাসেল ভাই, অদ্ভুত ব্যাপার, মেন্টাল অ্যাসাইলামে রাখার পরে ওনাকে মানে যখন রাখা হতো পরের দিন আর পাওয়া যেত না, ঘরের দরজা বন্ধ, কিন্তু উনি নাই ঘরের মধ্যে। কোথায় কোথায় খোঁজ নিয়ে কোথাও পাওয়া যায় না। খবর আসে ওই যেই বাড়িটির কাছে উনি গিয়েছিলেন রাতের বেলা, ওই বাড়ির আশেপাশে ওনাকে দেখা যায়। আচ্ছা, তো উনি কিভাবে গেলেন? পাকিস্তান থেকে মানে ওই কাশ্মীরের আজাদ কাশ্মীর, যেটা পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চল, সেই সিয়াচেন হিমবাহর কাছাকাছি যে গ্রামগুলো, এখানে খুবই দুর্গম, এখানে পায়ে হেঁটে যাওয়াটা খুবই কঠিন কাজ। সেখানে পাকিস্তান থেকে একজন এভাবে চলে যাবে, এটা অসম্ভব ব্যাপার ছিল। কিন্তু আবার ওনাকে ধরে নিয়ে আসা হতো, ওনার এই কারণে ওনাকে চাকরি থেকে মানে সাসপেন্ড করা হয়।
সাসপেন্ড বলতে মানে বের করে দেওয়া হয় আর কি, কারণ মেন্টালি সিক ছিলেন। তারপর ওনাকে ওনার পরিবার থেকে উচ্চতর চিকিৎসার জন্য ওনাকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। তো আমেরিকার যে মেন্টাল অ্যাসাইলামে ছিল, সেই মেন্টাল অ্যাসাইলামেও ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে। ওনাকে রুমে রাখা হয়েছে, সকালে দেখা গেছে রুম তালাবদ্ধ, ঠিক আছে, কিন্তু উনি নেই। উনি কোথায়? মানে পুলিশ কোথাও খুঁজে পায় না ওনার কোনো হদিস নেই। কিন্তু দেখা গেল যেই রাত্রে উনি উধাও হয়েছেন, পরের দিনই খবর আসলো উনি ওই মানে আজাদ কাশ্মীরের ওই অঞ্চলে সিয়াচেন হিমবাহর ওই কাছাকাছি ওই গ্রামে ওনাকে দেখা যাচ্ছে। উনি কিভাবে সেখানে গেলেন, কে তাকে নিয়ে গেল? এবং উনি পরের দিকে এমন হলো যে উনি কারোর সাথে কথা বলতেন না। উনি কি খেতেন, কোথায় ঘুমাতেন, কোনো বিষয় জানা যেত না। এবং কিছুদিন মানুষ ওনাকে দেখে খুব ভয় পেত, কারণ উনি শেষ দিকে এমন অবস্থা, উনি ওনার শরীরে কোনো কাপড়ই পরতেন না, কিন্তু ওনার শরীরে এত লোম ছিল দেখে মনে হতো মানে বন মানুষ বা এই টাইপের কিছু এরকম মনে হতো। মানুষ দেখে ওনাকে ভয় পেত। উনি ওই অঞ্চলের মানে গুহা টুহা এখানে থাকতেন। একদিন মানে ওখানকার স্থানীয় কিছু লোক জিনিস আবিষ্কার করলো যে কিছু মানুষের শরীরের কিছু বিক্ষিপ্ত অংশ, কিন্তু সবাই যখন দেখলো যে হাত পা মাথা আলাদা হয়ে আছে, মাথাটা দেখে চিন্তা করে এটা তো ওই সেই অফিসারের মাথা যারা সবাইকে চিনতেন যে ইনি এখানে ঘুরে বেড়াতেন। তো হাত দেখেও চিনেছে, হাতগুলো লোমশ। তো যখন শরীরটা একত্রিত করা হলো, তখন মানে দেখা গেল কে যেন ওনার হাত পা মুচড়িয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলেছে। খুব নৃশংসভাবে ওনাকে হত্যা করা হয়েছে। তো এই ছিল রাসেল ভাই ঘটনা। এই ঘটনাটি যিনি আমাকে বলেছিলেন, যেই মুরব্বী, উনি 2006 সালে মারা যান। কারণ উনি যখন পাকিস্তান আর্মিতে চাকরি করতেন, দেশ মানে যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, তখন উনি বাংলাদেশে চলে আসেন এবং স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। এবং পরবর্তীতে বাংলাদেশ আর্মিতে উনি দীর্ঘদিন সার্ভিস দিয়েছিলেন। 1980-তে উনি অবসর নেন। 2006 সালে উনি মারা গিয়েছিলেন। তো উনি যখন আমাকে ঘটনাটা বলছেন, তখন আমি খুব ছোট, আমার অতটা স্মরণে ছিল না। আমি যে প্রতিষ্ঠানে মানে চাকরি করি আর কি, আমি ক্লাস নিতে গিয়েছিলাম আমাদের ব্রাঞ্চে ফরিদপুরে। তো ওই সময়ে আমি ওই সুযোগে ওনার ফ্যামিলির সাথে আমি এই বিষয়টা আরো কিছু জানার জন্য মানে আমি তাদের শরণাপন্ন হই এবং ওনাদের কাছ থেকে এই ঘটনাটা আমি একটু ডিটেলস শুনি, কারণ আমি অনেকটাই ভুলে গিয়েছিলাম ঘটনাটা। তো ওনাদের কাছ থেকে শোনার পরে ঠিক এইভাবে যে উনি যখন ওনাদের ফ্যামিলির সাথে এই ঘটনাটা বলেছিলেন, তো ওনাদের কাছ থেকে আরো ডিটেলস জেনে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ। তো রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি শেয়ার করতে চাই, আসলে চোখের ধনের বিষয়টা আমি নিজেও বিশ্বাস করতাম না, কিন্তু এই বিষয়টি আসলে আমার এমন কাছের একজনের কাছ থেকে শোনা, মানে বাধ্য হয়েছি আমি এটা বিশ্বাস করতে। তো আমি সরাসরি ঘটনাতে চলে যাই। তো ঘটনাটি যার সাথে মানে ঘটেছে, তো তার হাজবেন্ড, উনি আবার আমার একটা খুব কাছের বড় ভাই আর কি। তো উনি ওনার স্ত্রীর দাদার সঙ্গে ঘটে যাওয়া যে ঘটনাটা এবং ওনার পুরো পরিবার যে সাফার করেছে সেই ঘটনাটি উনি আমার সাথে শেয়ার করেন। আমি সেভাবে আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ঘটনাটি ঘটে দেশ বিভাগের আগে। আমার ওই যে বড় ভাইয়ের কথা বললাম, ওনার স্ত্রীর যে দাদা, উনি মুর্শিদাবাদে থাকতেন ভারতের। আচ্ছা। তো উনি মুসলিম ছিলেন। আমরা তো জানি মোটামুটি জমিদাররা সাধারণত সনাতন ধর্মাবলম্বী হন, কিন্তু মুর্শিদাবাদে একজন জমিদার ছিলেন, তার সাথে ওই মুসলিম ওই ব্যক্তির সম্পর্কটা খুব ভালো ছিল। তো ভালো, যেহেতু উনি অনেক বড় মাপের একজন জমিদার ছিলেন, তো উনি ওনার বেশ কিছু জায়গা এবং জমিদারি একটা অংশ ওনাকে দেখাশোনা করার জন্য দিলেন, যে এই জায়গাটা জমিদারি মানে তুমি করো। আচ্ছা। তো দেখা যাচ্ছে যে উনি খুব ভালো মতো প্রজাদের সাথে খুব ভালো আচরণ করেন, মানে খুব ভালো ওখান থেকে রেভিনিউ কালেকশন হয়। তো যার কারণে ওনার প্রতি ওই জমিদারের বিশ্বস্তটাও খুব ভালো ছিল। কিন্তু আস্তে আস্তে উনি মানে খুব ক্রুয়েল হয়ে পড়েন তার প্রজাদের উপরে, বিভিন্ন ধরনের নির্যাতন করতে থাকেন, বিভিন্ন ধরনের মানে এই ধরনের আর কি জমিদাররা যা করে অ্যাজ ইউজুয়াল আর কি। তো কোন এক সময় একজন তান্ত্রিক এসে ওনাকে বলেন যে তুমি তো ভালো টাকা পয়সা ইনকাম করেছো, তো তোমার এই টাকা পয়সাগুলো তো একটু রক্ষণাবেক্ষণ করার দরকার। তো তুমি রক্ষণাবেক্ষণ করার জন্য আমি যেটা বলি তুমি সেটা করো। তো বলে ঠিক আছে, আপনি যেভাবে বলবেন আমি সেভাবে করব। তো উনি বলেন যে মানে একটি পরিবারের সন্তান হতে হবে একজনই, এবং সেটা হতে হবে কন্যা সন্তান, তার বড় কোনো ভাই বোন থাকা যাবে না, এবং সেটা হতে হবে তার বয়স হতে হবে 5 থেকে 8 এর মধ্যে, এবং তার বাবা মারা যেতে হবে, এরকম আর কি। মানে শুধু মা থাকবে আর সন্তান থাকবে। তো এইরকম একটা ছোট বাচ্চা কন্যা শিশুকে তুমি জোগাড় করো।
আসলে এইভাবে এই ধরনের রিকোয়ারমেন্টে কন্যা শিশু জোগাড় করা আসলে বেশ কঠিন, অনেক কঠিন, এরকম আসলে পাওয়া যায় না। তো এরকম অনেক খুঁজে খুঁজে উনি একটা পেলেন যে ওনার জমিদারির থেকেই পাশে একটু দূরে একটি জঙ্গলের পাশে একটি কুঁড়ে ঘর আছে, ওখানে একজন মহিলা, উনি আবার চোখে দেখে না, অন্ধ আর কি। তো ওনার একটা ছোট বাচ্চা মেয়ে আছে, তার হাজবেন্ড অনেক আগে মারা গেছে, মেয়েটা অনেক ছোট থাকতে আর কি। তো ওই মেয়েটা সারা গ্রাম ঘুরে ওই মানুষের কাছ থেকে ওই ভিক্ষা করে কিছু নিয়ে আসে, তারপরে রান্না করে দুজন মিলে খায়, এইভাবে আর কি ওনাদের দিন চলে। তো অনেক কৌশলে ওই মেয়েকে জমিদার ধরে নিয়ে আসে। ধরে নিয়ে আসার পরে তো ওই যিনি তান্ত্রিক ছিলেন উনি বলেন যে তুমি মাটির নিচে একটা ঘর তৈরি করবা, আগে থেকে বলে রেখেছিল আর কি, ঘর তৈরি করবা এবং ওখানে কি নির্দিষ্ট কিছু রিচুয়াল করে ওই তোমার ধন সম্পত্তি ওখানে রেখে ওই মেয়েটাকে ওই ঘরের মধ্যে আটকে রেখে আমরা বাইরে চলে আসবো। আচ্ছা। এবং ওই মেয়েটা ওখানে কান্নাকাটি করতে করতে মারা যাবে, ওর আত্মাটা ওখানে আটকা পড়ে যাবে, তোমার ধন সম্পত্তি সে পাহারা দেবে তোমার বিনা অনুমতিতে, অথবা তোমার বংশের কেউ ছাড়া ওই ধন সম্পত্তি কেউ নিতে পারবে না, মানে যেটা যখের ধনের কথা যেটা বলেছি অ্যাজ ইউজুয়াল, মানে ওরকমই আর কি। তো সত্যি তাই উনি ওই কাজটি করেন, খুব নির্মম একটা কাজ, উনি কাজটা করেন। তো কাজ করার পরে প্রথম দিকে খুব বেশি অল্প কয়েকদিন কোনো সমস্যা হয়নি, কিন্তু ওই যে যেই মা যে অন্ধ, তো ওনার তো মানে খুবই করুণ কষ্ট হয়ে গেল আরো বেশি। উনি যখন জানতে পারলেন যে জমিদার তার কন্যার সাথে এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে, উনি সমস্ত গ্রাম ঘুরে খুব কান্নাকাটি করতেন, প্রত্যেকের বাড়িতে যেতেন যে জমিদার এরকম একটা কাজ করলো, আমার এত বড় একটা ক্ষতি করলো, আল্লাহ কি এর বিচার করবে না? অবশ্যই আল্লাহ বিচার করবে। এরকম উনি ঘুরে ঘুরে খালি অভিশাপ দিতেন যে এটা হবে ওটা হবে, এরকম শুধু অভিশাপ দিতেন। এরকম উনি কান্নাকাটি করতে করতেই একসময় দেখা যায় উনি ওই কুড়ে ঘরের মধ্যেই মৃত্যুবরণ করেন, এবং ওনার ডেড বডিটাও মারা যাওয়ারও বেশ অনেকদিন পরে পাওয়া যায়, পচে গলে গিয়েছিল এরকম আর কি। ওনার দেখাশোনা করার কেউ ছিল না জঙ্গলের পাশে আর কি। তো কিছুদিন পরে, মাসখানেক পরে, জমিদার যিনি উনি নতুন নতুন কিছু ঘটনা ওনার সাথে ঘটতে থাকে। সেটা কেমন? তো আগেকার দিনে আমরা ঘর বাড়ি যেগুলো দেখতাম যে ওই ঘরের মধ্যেই আমরা যেমন বর্তমানে জানালার উপরে যেই সানসেট বা কার্নিশ যেটা বলি এরকম করা থাকে, ওরকম তো ঘরের ভিতরেও করা থাকে। আমরা দেখি যে ওর উপরে অনেক জরুরি মাল সামানাও অনেকে রাখেন আর কি ঘরের মধ্যে, এখন ওরকম তো যদিও দেখা যায় না। তো উনি রাতের বেলা খেয়াল করতেন যে কে যেন ওই কার্নিশের ওই উপরে ছোট আকৃতির একটা কালো ছায়ামূর্তি হু 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 করে কান্নাকাটি করছে। আচ্ছা। তো উনি প্রথমে মনে করছে হয়তো স্বপ্ন দেখছেন, ভুল দুঃস্বপ্ন দেখছেন, কিন্তু না, উনি সম্পূর্ণ জাগ্রত অবস্থায় সেটা দেখছেন। যখনই বলতেন কে কে বলার সাথে সাথে কোনো শব্দ নাই, এরকম হু হু করে কান্নাকাটি হতো। কিন্তু যখন আলো দিতেন, আলো জ্বালাতেন, তখন আবার এটা চলে যেত, তখন কিছু ছিল না। এরকম বেশ কয়েকবার ঘটনা ঘটতে থাকে। উনি প্রথমে মনে করে হয়তো বা ওনার ভুল হচ্ছে, কোনো ভুল হচ্ছে। এর কিছুদিন পরে কি হলো, উনি আবিষ্কার করলেন ওই ছায়ামূর্তিটি আসলে নিচে নেমে এসেছে। নিচে নেমে এখন তার পায়ের কাছে বসে কান্নাকাটি করে, ওরকম ঠিক একইভাবে হু হু করে কান্নাকাটি করে। তো উনি যখনই আলো জ্বালান তখন আর এটা থাকে না, এবং উনি বিপত্নিক ছিলেন, এই জন্য উনি একাই ঘুমাতেন, যার কারণে উনি ওনার সন্তানদের সাথে সেটা শেয়ার করেন। এই যে এই ব্যাপার, বলে যে এটা কিছু না, এটা বাবা তোমার মনের ভুল হচ্ছে। তো এর মধ্যে কি হয় সেটা হচ্ছে ওনার জমিদারিতে বেশ কিছু সমস্যা সৃষ্টি হয়। যেমন যেই ফসলগুলো যেখান থেকে উনি ভালো রেভিনিউ কালেকশন করতেন, সেটা হঠাৎ করে অদ্ভুত ভাবে সেখানে পোকা লেগে সেটা নষ্ট হয়ে যায়, এবং ওনার ওই জমিদারি অংশে কোনো বলতে পারেন যে খুবই একটা মন্দা চলা শুরু করে। তখন কি করে, এই অবস্থায় যখন উনি রেভিনিউ কালেকশন করতে পারছিলেন না, তখন যেই জমিদার ওনাকে জমিদারিটা দিয়েছিলেন, তখন উনি ওটা ওনার কাছ থেকে কেড়ে নিয়ে আরেকজনকে দিয়ে দেন, কারণ ওই জমিদারকেও তো ব্রিটিশদের কাছে একটা রেভিনিউ দিতে হবে, উনি বাধ্য ছিলেন সেটাই করতে। তো ইতিমধ্যে আবার দেশ ভাগ হয়ে যায়। যখন উনি জমিদারি হারিয়ে ফেলেন, তখন উনি খুব একরকম নিশ্চয়ই হয়ে পড়েন আর কি, কারণ ওনার সম্পত্তি তো উনি মনে করছেন জমিদারি দীর্ঘদিন থাকবে, কারণ ওনার সম্পত্তি আবার উনি ওখানে রেখে দিয়েছেন। কিন্তু যখন ওনার জমিদারি চলে যায়, তখন কিন্তু ওই জমিদার ওনাকে আর ওই বাড়িতে থাকতে দেননি, বের করে দিয়েছে। সেখানে তো আর ওই সম্পত্তি উদ্ধারের কোনো প্রশ্নই আসে না। তখন একরকম শূন্য হাতেই উনি দেশ বিভাগের পরে ওনার ছেলে এবং মেয়েদেরকে নিয়ে উনি চলে আসেন বাংলাদেশে। এবং আমার যে জেলা, আমি তো রাজবাড়ির বাসা, আমার হোম ডিস্ট্রিক্ট রাজবাড়ি, তো রাজবাড়িতে চলে আসেন। রাজবাড়ির একটা উপজেলা, পাংশা উপজেলা যেটা, সেখানে উনি বসবাস শুরু করেন। কিন্তু অদ্ভুত ব্যাপার ওনার সাথে যেটা ঘটতে থাকে সেটা হচ্ছে যে এই যে এরকম
পায়ের কাছে বসে থাকা, সেটাও কিন্তু চলতে থাকে। তো উনি একদিন এটা উনি পরিবারের সাথে শেয়ার করতেন যে এই ধরনের ঘটনা ঘটছে, পরিবারের লোকজন ওইভাবে বিশ্বাস করতো না। একদিন উনি পুকুর ঘাটে গোসল করতে যান। গোসল করতে যাওয়ার পরে তো বাড়ির লোকজন অনেকক্ষণ ধরে ওনার কোনো খবর পায় না, যে কি ব্যাপার, অনেকক্ষণ হলো গোসল করতে গেছে, আসছে না কেন। পুকুর ঘাটে খোঁজ নিতে যখন ওনার যান, তখন দেখেন যে ওনার লাশটা ভাসছে পুকুরে। তো উনি তো সাঁতার জানতেন, তো হঠাৎ কিভাবে মারা গেলেন, পুকুরটা অত গভীর না যে উনি ওইভাবে আর কি ডুবে মারা যাবেন। ওনার লাশটা যখন নিয়ে আসা হয়, আসল ভাই অদ্ভুত ব্যাপার, ওই ওনার পায়ের কাছে, ঠিক পায়ের গোড়ালির কাছে মনে হচ্ছে যে মানে ছোট হাত, দুই হাত ধরে কে যেন ওনার পায়ের গোড়ালির কাছে খুব চেপে ধরেছিল, মনে হচ্ছে চেপে ধরেই পানির নিচে নিয়ে গেছে। এবং ওই পানির নিচে নেওয়ার পরে ওই কারণে উনি মারা গেছেন। তো ওই যে পায়ের কাছে, যেই ওনার পায়ের কাছে হাতের ছাপ, এটা স্পষ্ট ছিল। যারা দেখেছেন আর কি বলছেন যেটা ছোট কোনো বাচ্চার হাতের ছাপের মতো। তো ঘটনা যদি এখানে শেষ হতো তো ভালো হতো। আসলে ঘটনার যেই সূত্রপাতটা অনেকটা মানে তার পরিবারের সাথে যেটা ঘটে সেটা এখন থেকেই শুরু হয় আর কি। উনি তো মারা গেলেন, তো ওনার যারা ছেলে সন্তান ছিল এবং 3 মেয়ে ছিল, ছোট ছোট 3 মেয়ে ছিল। তো ইনাদের এই 3 মেয়ের যখনই কেউ বিবাহ উপযোগী মানে এই ধরনের বয়সে যখন পৌঁছায়, অদ্ভুত ভাবে সে সুইসাইড করে। আচ্ছা। এবং তার 3 মেয়েই মানে কোনো কারণ ছাড়া, কোনো ঝগড়াঝাটি ছাড়াই, মানে বিয়ের কথা হয়, হঠাৎ করে দেখা যায় ওনারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এর কোনো কারণ কেউ বলতে পারে না যে কি কারণে, কি ঝগড়া হয়েছিল, কিছুই না, কিন্তু আত্মহত্যা করেছে। এরপরে যেটা হয় যে এই তিনজন মেয়ে তো মারা গেল, সুইসাইড করলো। ওই ওনার যে ছেলে সন্তানরা ছিল তারাও তো বিয়ে করেছে, তাদেরও সন্তান হয়েছে। দেখা যাচ্ছে ওনাদের যে সন্তানরাও হয়েছে, তাদের ভিতরে কন্যা সন্তান যারা ছিল, এরাও যখন ওই বিবাহ উপযোগী বয়সে পৌঁছায়, বিবাহের কথাবার্তা শুরু হয় বা এরকম কিছু শুরু হয়, তখন তারাও ওই ফাঁস দিয়ে আত্মহত্যা করে। জি। তো এখন দেখা যাচ্ছে যে এরকম চলতেই থাকে। তো ওনার যারা আত্মীয় স্বজন ছিল তারা বেশ ভালো, যারা পরহেজগার ব্যক্তি, ওনাদের সাথে যোগাযোগ করেছিলেন যে আসলে এটা কেন হচ্ছে। তো ওনারা বললেন আসলে এটা অভিশাপের ফল, এটা অভিশাপের কারণে হচ্ছে। তো বলছে এটা অভিশাপ কাটানোর উপায় কি? কিন্তু ওনারা বলছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, স্বয়ং আল্লাহ তাআলা এটা সমাধান করতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা কখন করবেন এটা আল্লাহই ভালো জানেন আর কি। তবে অবশ্যই করবেন, কারণ একজনের অপরাধে তো আরেকজন শাস্তি পাবে না। তো ওনারা এটাও বলে দিলেন যে এটা হবে 7-এর গুণিতক, মানে 1 থেকে 7 পর্যন্ত সবাই মারা যাবে। যদি 8 জনের বিয়ে হয়, তার সন্তানাদি হয়, তার মানে অভিশাপটা কেটে গেছে। আচ্ছা। কিন্তু দেখা যায় 8 জন যখন 8 নম্বর জন ওই পরিবার থেকে মারা গেল, কন্যা সন্তান, তার মানে হচ্ছে এটা 14 জন পর্যন্ত যাবে। আচ্ছা। যদি দেখা যায় 14 জন মারা গেছে, 15 জনের বেলায় 15 জনও মানে যদি মারা যায়, তাহলে বুঝতে হবে সেটা 21 জন পর্যন্ত যাবে। এরকম যদি দেখা যায় 22 জনের যদি বিয়ে হয়ে যায় স্বাভাবিকভাবে, তাহলে মানে বুঝতে হবে এটা শেষ। তো আমি যেই বড় ভাইয়ের কথা বললাম যে ওনার যে স্ত্রী, উনি হচ্ছেন 29 নাম্বার জন, মানে 28 জনের পরে। আমার এই বড় ভাই যখন ওই কলেজে পড়তেন তখন ওই ভাবিকে উনি পছন্দ করেন, কিন্তু ভাবিকে যখন বিয়ের প্রস্তাব দেন, ওই ভাবি কিছুতেই রাজি হচ্ছিলেন না। তো অনেক মানে রিকোয়েস্ট করার পরে ওই ভাবি তখন বললেন যে ওনাদের পরিবারের সাথে এই একটা ঘটনা আছে, যে উনি 29 নাম্বার, যদি উনি মারা যান অযথা, মানে উনি খুব শঙ্কিত ছিলেন হয়তো উনিও মারা যাবেন, স্বাভাবিক। তো মানে অলরেডি 28 জন মারা গিয়েছেন একটা ফ্যামিলির, একটা পরিবারের, এই অভিশাপের কারণে হোক আর যে কারণে হোক আল্লাহ পাক ভালো জানেন, বাট মারা গেছেন। এবং 29 নাম্বার, এবং ঠিক এই বিয়ের আগ দিয়ে আপনি যেটা বলছেন খুব রহস্যজনক ভাবে তারা সুইসাইড করেন। তো ন্যাচারালি তারও অনেক ভয় থাকার কথা, অনেক ভয় থাকে। তবে যে ভাইয়ের কথা বললাম আর কি, যে আমার এক বড় ভাই, তো উনি বললেন যে যাই হোক হবে, আমি এটা দেখে নিতে চাই। তো অদ্ভুত ব্যাপার যে আল্লাহর অশেষ রহমত, ওনাদের বিয়েটা হয়। এবং বিয়ে হওয়ার পরেও ওনাদের আর্থিক অবস্থা ভালো ছিল। ওনারা স্বামী স্ত্রী উভয়ই হজ করে আসেন। পরবর্তীতে ওনারা বর্তমানে সৌদি আরবে আছেন।
ওনাদের একটা বেবিও হয়েছে, ওনারা খুব ভালো আছেন, এখন অভিশাপটা কেটে গেছে। আলহামদুলিল্লাহ। আর তো সেটা খুব ভালো একটা খবর, এবং এখনো পর্যন্ত মানে সেই জন্য এই ঘটনাটা জানতে পারলাম আমরা। জি। আদারওয়াইজ এই ঘটনাটা কেউ বলার মতোই থাকতো না, মানে এটা মর্মান্তিক একটা তবে ঘটনা। মজার বিষয় রাসেল ভাই, ওই যে বড় ভাইয়ের কথা বললাম যে উনি ওকে বিয়ে করবেন কি করবেন না, হুম। এই বিষয়টা কিন্তু আমার সাথে শেয়ার করেছিল। আচ্ছা, আমার সাথে শেয়ার করেছিল, তখন আমি বলেছিলাম ভাই মানে এটা আপনি করেন, এটা করেন, সাহস করে উদ্যোগ নেন। হয়তোবা ওই মেয়েদের সাথে যাদের বিয়ে হওয়ার কথা ছিল ওনারা হয়তো বিষয়টা জানতেন, আমার মনে হয় ওনারা হয়তো কোনো কারণে রাজি হন নাই, এরকম হয়তোবা কাপুরুষতার পরিচয়। আপনি সাহস করে আল্লাহর নামে এরকম সাহস করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ওসিলায় অন্তত এই বিপদটা কাটিয়ে দিতে পারে পরিবারের উপর থেকে। এবং সত্যি কিন্তু আসলে তাই। তবে আসলে ভাই একটা বিষয়, ওই যে উনি ওনার যে দাদা যে ওই যে সম্পত্তিটা রেখে দিয়েছিলেন, এটা সম্পর্কে আমি পরবর্তীতে জানতে পেরেছি। সেটা হচ্ছে যে অনেক অনেক গ্রামের লোক জানতেন যে ওই পুরাতন ওই জমিদার বাড়িতে ওই সম্পত্তি গেড়ে রাখা হয়েছিল। তো অনেকেই নাকি এটা লোভে পড়ে মানে গিয়েছিলেন সেটা বের করে আনার জন্য। তখন তো অদ্ভুত ব্যাপার হচ্ছে, যেই ওই মাটি ঘোরার চেষ্টা করে তারাই নাকি দেখে মাটির থেকে প্রচুর সাপ বের হয়ে আসছে, সাপ বের হয়ে এসে ওদেরকে ধাওয়া করে। আচ্ছা, ধাওয়া করে, কিন্তু তারা সাপ একটাকেও মারতে পারে না। অদ্ভুত ব্যাপার, মারতে পারে না, বরং বড় ধরনের সাপ তাদেরকে ধাওয়া করে, তারা অনেক দূরে চলে যাওয়ার পর দেখে সাপ কিছু নেই। তো এটা নাকি ঘটেছে ওখানে, আমি শুনেছি ওনাদের কাছ থেকে শুনেছি, সত্য মিথ্যা আমি বলতে পারবো না। তবে যে যখের যে ধন যেটা আমরা শুনি, যে আসলে আমি বিশ্বাস করতাম না এই ঘটনা ঘটার পরে, যে আসলে যে এই ধরনের অভিশাপ যে মানুষের মানে থাকে, এবং আমার প্রত্যক্ষ করা আর কি কিছু ব্যাপার, এটা আমি আজকে লিসেনারদের সাথে শেয়ার করলাম আর কি। তো এখন যেই ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, তো এই ঘটনাটি রাজবাড়ী জেলার বিনোদপুর এলাকায় ঘটে যাওয়া ঘটনা। যারা রাজবাড়ী জেলার লোক যারা শুনছেন তারা হয়তো বা এলাকাটি নাম অবশ্যই জেনে থাকবেন। তো আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময়টা ছিল 1998, যখন 98 যে বন্যার যে সময়টা চলছিল ওই সময়ের যে ঘটনা। তখন আমি বিনোদপুর একটি মাদ্রাসা রয়েছে, আমি সেই মাদ্রাসারই ছাত্র ছিলাম। তো আমাদের মাদ্রাসার যেহেতু মানে অ্যাকোমোডেশন ব্যবস্থা ওই সময় অতটা ভালো ছিল না, তখন বেশ কিছু ছাত্ররা মসজিদেই ঘুমাতো। ওই মসজিদে যিনি মুয়াজ্জিন সাহেব ছিলেন উনিও একসাথে আমরা ঘুমাতাম আর কি। তো একদিন রাত, ওই সময় শীতের সময় ছিল, রাত প্রায় 12টার দিকে হঠাৎ দেখি মসজিদের দরজায় কে যেন নক করছে, বলছে রেজাউল ভাই, রেজাউল ভাই, মানে মুয়াজ্জিন সাহেবের নাম ছিল রেজাউল। তো বলছে রেজাউল ভাই দরজাটা একটু খোলেন। তখন উনি ঘুম থেকে উঠে দরজাটি খুললেন, খোলার পরে দেখলেন তারই পরিচিত লোক, প্রতিবেশী আর কি। তো বললেন ভাই ওই আমার এক আত্মীয় মারা গেছে, আপনাকে এখন একটু যেতে হবে, লাশটাকে দাফন করতে হবে ভোরের আগেই। তো ভোরের আগে কেন, এত তাড়াহুড়া কেন? বলে সেটা পরে বলবো, আপনি এখন আমাদের সাথে একটু চলেন। তখন উনি অতটা সাত পাঁচ না ভেবেই উনি শীতের প্রয়োজনীয় কিছু জামা কাপড় সাথে নিয়ে উনি তাদের সাথে গেলেন। তার বাসার থেকে খুবই কাছে, হেঁটে 10 মিনিটের পথ মাত্র। তো ওখানে যাওয়ার পর উনি ওই বাড়িতে, উনি জানতেন যে ওনারা বেশ অনেকগুলো জয়েন্ট ফ্যামিলি আর কি, অনেক পরিবার একসাথে বসবাস করতেন, বিশাল উঠান আর কি, আগে থেকে চিনতেন। ওখানে যাওয়ার পরে উনি দেখলেন যে বাড়িতে একটা লোকও নাই, মানে সবগুলোর দরজা জানালা বন্ধ, এবং উঠানে মাত্র 2-3টি চেয়ার রাখা আছে আর একটা খাটিয়া রাখা আছে। তখন উনি চিন্তা করলেন যদি কোনো বাড়িতে কোনো লোক মারা যায় তো অনেক লোক থাকার কথা, এখানে একটা লোকও নাই, মাত্র 2-3টি চেয়ার, আর যে আমাকে ডেকে নিয়ে এসেছে সে সহ 2জন লোক দাঁড়িয়ে আছে সেখানে। উনি দেখে মনে করলেন হয়তোবা কোনো অসৎ উদ্দেশ্যে ওনাকে ডেকে আনা হয়েছে, বা ওনার ক্ষতি করবেন বা ওনাকে মেরে ফেলবেন, এই টাইপের কোনো কারণে ওনাকে ডেকে নিয়ে আসা হয়েছে। এই বলে এই চিন্তা করে উনি ঘুরে দৌড় দিতে যাবেন, এমন একটা অবস্থা। তো তখন তারা বললেন যে রেজাউল ভাই আপনি ভয় পেন না, আসলে বাড়ির যত লোকজন ছিল আমরা আসলে সরিয়ে দিয়েছি সঙ্গত কারণে, যেটা আপনি পরে বুঝতে পারবেন। এখন আসেন লাশের কাছে যায়, আপনার ভয়ের কোনো কারণ নেই, আসেন। তখন উনি একটু আশ্বস্ত হলেন। তারপর ভয়ে ভয়ে মন নিয়ে উনি ওই লাশের ঘরে গেলেন, দেখলেন যে লাশ একটি চকির উপরে শোয়ানো আছে, লাশটি একটি কাপড় দিয়ে ঢাকা। তখন বললেন যে রেজাউল ভাই এই লাশ আপনাকে এখন এটাকে গোসল দিতে হবে, আমাদের গোসলের পানি টানি সবকিছু গরম করা আছে, আপনি আসেন আমরা এটাকে কাজ শুরু করি। তখন যখনই ওই কাপড়টি
লাশের উপরে কাপড়টি উনি সরিয়েছেন, উনি যা দেখেছেন এটা আসলে ভয়ঙ্কর একটা ব্যাপার। উনি দেখলেন লাশের সব ঠিক আছে, কিন্তু মুখটা, চেহারাটা আর আসলে মানুষের মতো নাই। এটা একটা বিশেষ প্রজাতির একটা প্রাণীর মতো হয়ে গেছে। এটা দেখে উনি এত ভয় পেয়েছেন, উনি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বাসার ঘরের থেকে বাইরে বের হয়ে এসেছেন। বললেন যে এই লাশের গোসল দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তখন ওই লোকরা বললেন যে আসলে এই কারণেই আমরা বাড়ির যত মহিলা ছিল, বাচ্চা ছিল, তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি, কারণ ওনারা এই লাশ দেখলে খুব ভয় পাবে। এখন যেভাবেই হোক, যদি সকালবেলা লোকজন এরকম শুনে যে একজন মানুষের চেহারা বিকৃত হয়েছে, অনেকে দেখতে আসবে। তো এটা আসলে একজন মানুষের জন্য, সে যত খারাপই হোক, এটা একটা মানুষের জন্য সম্মানজনক নয়। এজন্য আমরা চাই ভোরের আগেই লাশটা দাফন করতে। এজন্য আমাকে সহযোগিতা করেন। তখন উনিও আর কি করা, উনি রাজি হলেন, লাশের গোসল করানো হলো। এবং আপনি যেটা বলছিলেন যে লাশের মুখমণ্ডলটা কেমন ছিল, আরেকবার যদি সবাইকে মুখমণ্ডল একটা বিশেষ প্রাণীটার নাম আমি উল্লেখ করতে চাচ্ছি না। আচ্ছা, একটা আমরা খুবই এটা অপছন্দ করি, একটা বিশেষ প্রাণী, তো ওইটার মতো চেহারা হয়ে গেছিল। ওকে, তো বেশ ভয়ঙ্কর ছিল, বেশ ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর ছিল। এটা মানুষের চেহারা যদি ওরকম হয়ে যায়, সেটা তো আসলে কিভাবে দেখা যায়, মানে সমস্ত বডি মানুষের মতো, কিন্তু মুখটা একটা প্রাণীর মতো। এটা আসলে খুবই ভয়ঙ্কর, এটা আমরা কল্পনা করলেই বুঝতে পারছি আর কি। তো লাশটা গোসল করানোর পরে, কাফন টাফন পরানোর পরে খাটিয়া ধরার জন্য উনি সহ সর্বসাকুল্যে 10 থেকে 12 জন ব্যক্তি ছিল এখানে, 10 থেকে 12 জন। তখন বললো যে ভাই চলেন আমরা কবরস্থানে গিয়েই আমরাই জানাজা করিয়ে লাশটা দাফন করব। তখন উনি গেলেন। তো জায়গাটা যেখানে কবর যেটা হয়েছে, রাজবাড়ি যারা আছেন তারা হয়তো একটু খেয়াল করবেন যে এটা লোকশেড যে জায়গাটা আছে রাজবাড়িতে, তো লোকশেডের ওই জায়গাটা এমনিতেই হন্টেড, অনেকেই সেটা জানেন। তো ওইখানে একটা মুসলিম কবরস্থান আছে, তো ওই কবরস্থানে ওই লাশটা দাফন হয়েছিল। তো ওইখানে যখন লাশটা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে দেখলেন যে লাশ ওই কবরের কাছে 2 জন ব্যক্তি বসা, যারা কবর খুঁড়েছেন। তো কবরের কাছে যাওয়ার পরে মুয়াজ্জিন সাহেব, মানে রেজাউল, উনি খুব ধমক দিলেন ওই 2 জনকে, যে কি ব্যাপার, তোমাদের তো অনেক আগে থেকেই জানি যে তোমরা ভালো কবর খোঁড়ো, তোমাদের তো জানা উচিত যে একটা কবরের মাপ কেমন হতে হবে, তো তোমরা এই বাচ্চাদের মতো করে কবর খুঁড়েছো কেন? এটা কি বাচ্চার কবর? ওনারা বলতেছেন যে ভাই আপনি তাকিয়ে দেখেন ডানে বায়ে কি পরিমাণ মাটির স্তূপ জমা হয়ে আছে, এখানে মিনিমাম 5-6টা কবরের মাটি স্তূপ জমা হয়ে আছে এখানে। তো কি কারণে এরকম? বলে আমরা ঠিক মাপ মতোই কবর খুঁড়ি, কিন্তু কবর খোঁড়ার পরে কিছুক্ষণ পরে আবার যখন কবরের দিকে তাকাই, দেখি কবরটি ডানে বায়ে সামনে পিছনে ছোট হয়ে এসেছে। তখন আমরা আবার সেটা খুঁড়ি, আবার খোঁড়ার পরে কিছুক্ষণ পরে তাকিয়ে দেখি ঠিক একই অবস্থা, ডানে বায়ে সামনে পিছন থেকে চেপে এসেছে। আমরা একাধিকবার এই কাজটা করেছি। এই যে যত মাটি দেখছেন, মাটি ঢিবি হয়ে গেছে, এটা সেই মাটি। আমাদের পক্ষে নতুন করে আর কবর করা সম্ভব না, আমরা ক্লান্ত হয়ে গেছি। এই অল্প জায়গার মধ্যেই এনাকে দাফন করতে হবে, আমাদের পক্ষে সম্ভব নয়। তখন কি করা? এখন কবরটা রাসেল ভাই এত ছোট হয়ে গেছিল যে ওনাদের স্বাভাবিক যে দেহের যে মাপ, এই মাপে আসলে কবরে রাখা যাচ্ছিল না। এটাই আমার কাছে অস্বাভাবিক লেগেছে। বাধ্য হয়ে ওনার হাঁটু ভাঁজ করে ওনাকে কবরে রাখতে হয়েছে। কবরে যে ব্যক্তিটি ওনাকে নামিয়েছেন, উনি নামার পরে হঠাৎ করে বলছেন যে এই তাড়াতাড়ি আমাকে টেনে তোল, আমার পা দুটো মনে হচ্ছে অবশ হয়ে গেছে, আমি উঠতে পারছি না কবর থেকে। তখন অন্যরা তাড়াতাড়ি করে ওনাকে সেখান থেকে টেনে তুললেন। টেনে তোলার পরে উনি অনেকক্ষণ মানে হাঁটতে মানে পা ওরকম মানে একটা অবশ হওয়ার মতো অবস্থা ছিল, অনেকক্ষণ হাঁটতে পারেননি। তো যাই হোক, ওনার পাটা ঠিক হওয়ার পরে তারপর সেখানে কবরের উপরে প্রথমে বাঁশ দেয়া হয়। বাঁশ দেওয়ার পরে যখনই একটা চাটাই বিছানো হয়েছে, তখনই হঠাৎ করে ভিতর থেকে মট 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 আওয়াজ শুরু হয়ে গেছে, মনে হচ্ছে হাড় ভাঙার আওয়াজ। তো ওই আওয়াজ যখনই ওই আশেপাশে যারা ছিল, ওই কবর যারা দিচ্ছিলেন, যখনই তাদের কানে এসেছে, ওনারা ভয় পেয়ে সবাই যে যার সর্বশক্তি নিয়ে দৌড়ে অনেক দূরে সরে গেছেন। তো ওই যে মুয়াজ্জিন সাহেবের কথা বললাম, উনিও খুবই ভয় পেয়েছেন। ভয় পেয়ে উনিও দূরে সরে গেছেন, কিন্তু উনি চিন্তা করছেন এখন উনিও যদি ভয় পান তাহলে তো আসলে একজন লোক ওখানে থাকবে না কবরের মাটি দেওয়ার মতো। তখন উনি অন্যদেরকে সাহস করে মানে সাহস দিচ্ছেন যে তোমরা এদিকে আসো, আসলে ওটা কিছু না, এমনি শব্দ, এটা আমাদের মনের ভুল, রাতের বেলা তো হয়তো মনের ভুল হয়েছে, তোমরা আসো। তো তারপরে সবাই আসলেন।
আসার পরে দ্রুততার সাথে কবরটা দেওয়ার পরে সবাই চলে গেলেন। চলে যাওয়ার পরে রাসেল ভাই পরবর্তীতে যেটা আমি জানতে পেরেছি যে সেটা হচ্ছে যেই ব্যক্তিটি উনি যার কবরটা দেয়া হয়েছিল আর কি, উনি ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতেন এবং ওনার সন্তান যারা ছিল শিশু বয়সেই সন্তানরা মারা যায় এবং ওনার স্ত্রীও মারা যান, এবং ওনার স্ত্রী মারা যাওয়ার পরে উনি আর বিবাহ করেন নাই, এবং উনি বিভিন্ন লোক ব্ল্যাক ম্যাজিকের জন্য তার কাছে আসতো, তো উনি সেগুলো করে দিতেন। তো আমরা যে ঘটনাটি, এই ঘটনাটির একজন বর্তমানে ওই শবযাত্রার সাথে যে 10-12 জন ছিল এর ভিতরে একজন ব্যক্তি এখন পর্যন্ত জীবিত আছেন। উনি বিনোদপুর হাফেজিয়া মাদ্রাসার ওই মসজিদের মুয়াজ্জিন সাহেব, ওনার নাম রেজাউল। যারা এই ঘটনার মানে যদি সত্যতা যাচাই করতে চান সেক্ষেত্রে রাজবাড়িতে ওই বিনোদপুর এলাকার ওই বিনোদপুর হাফেজিয়া মাদ্রাসার মসজিদের মুয়াজ্জিন সাহেব এখনো জীবিত আছেন, ওনাদের কাছ থেকে এই ঘটনাটা আসলে সত্যতা যাচাই করতে পারেন। রাসেল ভাই, এখন যে ঘটনাটি মানে যেটা শুরুতেই আর কি বলতে চেয়েছিলাম আর কি, সেটা এখন শুরু করতে চাচ্ছি। আমি 2000 সালের দিকে, মানে আমি একটা মাদ্রাসায় পড়তাম রাজবাড়িতে, তো আমার উস্তাদদের সাথে আমি বিশ্ব ইজতেমায় যাই 2000 সালে, তখন আমি ছোট ছিলাম। তো বিশ্ব ইজতেমায় যাওয়ার পর ওখানে তো প্রচুর লোক থাকে এবং ওখানে যেই ওযু বা গোসলের প্রচুর ভিড় থাকে, আপনারা জানেন সবাই ওখানে কি অবস্থা থাকে। তো আমি গভীর রাত্রে, মানে আমার একটু ওয়াশরুমে যাওয়ার দরকার হয়, তখন আমি গভীর রাত্রে ওখানে যাই। যাওয়ার পর হঠাৎ করে এক মুরব্বী, আমি যখন ওযু করি, হঠাৎ করে এক মুরব্বী আমাকে বলছে যে বাবু আমার এই পাত্রে একটু ওযুর পানি ভরে দিবা। আমি বললাম হ্যাঁ অবশ্যই। দেখলাম যে লোকটা বেশ বয়স হবে কত, মানে 70-80 এরকম বয়স হবে। তো আমি ওনাকে ওযুর পানি ভরে দিলাম, উনি ওযু করলেনও, একটু দূরে ওযু করলেন, তারপর আমাকে ডাক দিলেন হাতের ইশারায়। আমি কাছে গেলাম, তখন আমার পরিচয় জিজ্ঞেস করেন, নাম কি, কি করো, এরকম বিভিন্ন কথা জিজ্ঞেস করলেন। তা আমি ওনার সাথে বেশ একটু গল্প, আপনার বাড়ি কোথায়? তো উনি বললেন যে আমার বাসা আশেপাশেই, কিন্তু কোথায় এক্স্যাক্টলি বলেননি, আমার বাসা আশেপাশেই। তো উনি বললেন যে বাবু শোনো, তোমাকে একটা গল্প শোনাই আমার। আমি বললাম ঠিক আছে বলেন, কি গল্প? তখন উনি ওনার একটা গল্প শোনালেন, সেই গল্পটি আমি আজকে লিসেনারদের কাছে শেয়ার করতে চাই, কিন্তু গল্পের পার্ট আছে দুটি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথম পার্ট যেটা, ঘটনাটি আমি প্রথমে যাব। উনি আমাকে বললেন যে উনি চর অঞ্চলের, দুর্গম এক চর অঞ্চলের একটা মসজিদে উনি একটা ইমামতির চাকরি পান। উনি সেখানে ইমামতি শুরু করেন। কিছুদিন যেতে না যেতেই চলে আসে বর্ষাকাল। মানে পদ্মার এখন যে অবস্থা, এখন তো অনেক শান্ত, কিন্তু ওই সময়ের যে পদ্মা তো অনেক উত্তাল ছিল। তো পদ্মায় তখন ওই বর্ষাকালে ভাঙন শুরু হয়ে যায়। মানে উনি যে অঞ্চলে ছিলেন, মানে ব্যাপক ভাঙন শুরু হয়ে যায়, মানে দিনে প্রচুর এলাকা সমুদ্রে, মানে নদীতে বিলীন হয়ে যাচ্ছিল। তো এই অবস্থা দেখে সবাই, মানে ওখানে যারা মুরব্বীরা ছিলেন বললেন যে আমাদের তো, আমরা ভাঙন দেখেছি কিন্তু এইরকম ভাঙন তো দেখি নাই, যে এত ভাঙন হতে পারে। তখন কি করা যায়, কি করে আল্লাহর কাছে দোয়া কর, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তখন ইমাম সাহেব যিনি, উনি বলছেন যে আমার কাছে লোকেরা বললো, তখন আমি চিন্তা করলাম এদেরকে একটা বুদ্ধি দেই। তখন উনি তাদেরকে বললেন যে তোমাদের মধ্য থেকে একজন সাহসী লোক আমার কাছে এনে দাও, যে ভয় পাবে না কোনো কিছুতেই। তখন একজন লোক, খুব উঁচা লম্বা একজন লোক এসে বলল, হ্যাঁ আমি ভয় পাবো না, আপনি যে কাজ করতে বলবেন আমি সেটাই করব। তখন উনি বললেন যে আমি তোমাকে একটা চিরকুট লিখে দিব, তুমি নৌকা নিয়ে মাঝ নদীতে চলে যাবা, ওখানে দেখবা যে প্রচন্ড আকারে পানি পাক খাচ্ছে, তুমি নৌকার থেকে নেমে সাঁতরে ওই পাকের মধ্যে চলে যাবা। তখন ওই লোক সবাই শুনে বলছে যে আপনি তো একটা লোককে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, তো এটা কি করা ঠিক হবে? তখন উনি বললেন, ইমাম সাহেব উনি বলছেন, তখন আমি বললাম যে কোনো সমস্যা হবে না, ও যদি সাহস করে কাজটা করতে পারে কোনো সমস্যা হবে না, বরং ভালোই হবে। তখন ওই লোকটি কিছুক্ষণ আমতা করলো, পরে বললেন ঠিক আছে আমি যাব, সাহস করে বললেন আমি যাব। তো নদীর ধারে উৎসুক লোকের ভিড়, কি হয়, মানে দিনের বেলা, দিন দুপুরে এই কাজ হচ্ছে, অনেকে দাঁড়িয়ে আছেন। ওই লোকটি ওই চিরকুটটি হাতে নৌকা নিয়ে আস্তে আস্তে ওই পানির পাকের দিকে যেতে থাকলেন। যাওয়ার পরে ওনারও সাহস হচ্ছিল না ওই পানির পাকের কাছে যাওয়া। যাই হোক, কিছুক্ষণ 7-5 ভেবে অবশেষে উনি ঝাঁপ দিলেন সেখানে। তো
তো ঝাঁপ দেওয়ার পরে যে ঘটনাটা ঘটেছে সেটি আমরা জেনেছি উনি উঠে আসার পরে। উনি ঝাঁপ দেওয়ার পরে যে উঠে আসার পর যেটা বলেছিলেন সেটা হচ্ছে উনি ঝাঁপ দেওয়ার সাথে সাথে দেখলেন নিচে কোনো পানি নেই, বরং উনি দেখছেন অসংখ্য লোক, মানে বড় বড় জুব্বা পরা দাড়িওয়ালা লোক, ওনারা কোদাল আকৃতির কোন একটা অদ্ভুত ধরনের একটা মানে মাটি কাটার জিনিস, এটা হাতল আছে, কোদালের মতোই দেখা যায় কিন্তু ঠিক কোদাল না, এরকম বলেছিলেন যে এই জিনিস দিয়ে এক গ্রুপ মাটি কাটছে, এক পাশের মাটি কাটছে, আর এক গ্রুপ ওই মাটিগুলোই মানে অদ্ভুত ধরনের একটা ঝুড়িতে করে অপর পাশে গিয়ে ফেলে দিচ্ছে। এই কাজটা হচ্ছে এবং একজন সর্দার বসে আছেন, উনি ইশারায় দেখাচ্ছেন কিভাবে কিভাবে কোথা থেকে মাটি কাটতে হবে এবং মাঝে মাঝে বলছেন যে হচ্ছে না, আরো দ্রুত কাটো, কাজ শেষ হচ্ছে না। তখন উনি ওইখানে গিয়ে ওই সর্দারের কাছে গিয়ে লম্বা করে একটা সালাম দিলেন এবং ওই যেই লোকটা ইমাম সাহেব পাঠিয়েছিলেন, যিনি আমাকে বলছিলেন, উনি বলে দিয়েছিলেন নাকি ওকে যে এরকম নিচে যাওয়ার পর এরকম একটা জিনিস তুমি দেখবা, তার সাথে কথা বলবা, আমার এই চিটকুটটা নিয়ে তাকে দিবা। তখন উনি সত্যি ওখানে গেলেন, ওই লোকটিকে ওই সর্দারকে উনি লম্বা করে একটা সালাম দিলেন। সর্দার সালামের জবাব নিলেন এবং কোনো কথা না বলে ওনার ডান হাতটা বাড়িয়ে দিলেন যে দাও, কি এনেছো দাও, এরকম আর কি ভাব। উনি জানতেন যে কেউ একজন আসবে। তো উনিও হাতের চিরকুটটা তার হাতে দিলেন। উনি হাতের চিরকুটটা হাতে নিয়ে পড়লেন, কিছুক্ষণ পড়লেন, পড়ার পর ওই সর্দার আঙ্গুল দিয়ে ওই কাগজের উপরে কি যেন লিখলেন। মজার বিষয়, ওনার হাতে কোনো কলম ছিল না, কিন্তু আঙ্গুল দিয়ে যে লিখছে উনি দেখছে যে ওই কালির দাগ হয়ে যাচ্ছে সেখানে কাগজের উপরে। দেওয়ার পরে ওটা ভাঁজ করে আবার ওই লোকটার হাতে দিয়ে দিলেন এবং হাতে দেওয়ার পরে ওই সর্দার ওই লোকটিকে লম্বা করে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম বলেই হাতের ইশারা দিলেন যে চলে যাও। আর কোনো কথা হয়নি তার সাথে, কি ভালো কি মন্দ কেন আসো কোনো কথা নেই, এই জাস্ট সালামের উত্তর, পাল্টা সালাম, কাগজটা ইশারা দিয়ে নেওয়া আর ফেরত দিয়ে দেয়া এবং ইশারা দিয়ে চলে যাও। আচ্ছা, ওই লোকটি ঠিক যেখানে ঝাঁপ দেওয়ার পরে যে জায়গাটা এসে পড়েছিল, ওনার মনে আছে যে কোন জায়গাটা এসে ঠিক পড়েছিলাম। তো ঠিক ওইখানে যাওয়ার সাথে সাথে হঠাৎ করে উনি নিজেকে আবিষ্কার করলেন উনি ওই নদীর ওই পাকের উপরে ভেসে উঠেছেন। ভেসে ওঠার পর দেখলেন যে দূরে ওনার নৌকাটা এই স্রোতেও এক চুল নড়ে নাই, ঠিক যেইখানে নৌকাটা ছিল ওইখানেই নৌকাটা আছে। আসলে স্রোতে তো এই সময়ের মধ্যে অনেক দূরে চলে যাওয়ার কথা, কিন্তু নৌকাটা এক চুলও নড়ে নেই, ওইখানেই ছিল নৌকাটা। তো উনি আবার নৌকায় উঠলেন, লোকজন দূর থেকে দেখছে যে উনি আবার ভেসে উঠেছে, কিন্তু উনি দীর্ঘক্ষণ যখন নিচে ছিলেন সবাই ইমাম সাহেবকে দোষারোপ করছিল যে আপনি তো লোকটাকে মেরে ফেললেন। তখন ইমাম সাহেব বলছে তোমরা ধৈর্য ধরো, কিছুই হবে না। তখন যাই হোক উনি যখন নৌকা আসলেন, নৌকা আসার পর ইমাম সাহেবের কাছে এসে ওই চিরকুটটা দিলেন। ইমাম সাহেব চিরকুটটা খুলে পড়ে উনি আফসোস করে বলছিলেন যে ওই এলাকার যারা মুরব্বীরা ছিল যে আপনারা খুবই একটা অন্যায় কাজ করেছেন। তো কি কাজ করেছি আমরা অন্যায় কাজ? বলছেন যে আসলে এই চরটা যখন জাগে, আপনারা এই চরের যারা মেইন মালিক ছিল তাদেরকে আপনারা তাড়িয়ে দিয়েছেন, তাড়িয়ে দিয়ে এই চরটা দখল করে আপনারা এখানে বসতি স্থাপন করেছেন এবং তারা যাযাবর হয়ে অন্য এই পাশেই নদীর অপর পাশে আরেকটা জায়গায় গিয়ে খুব মানবেতর জীবনযাপন করেছে। তো আপনারা এই অন্যায় কাজটি করেছেন, যার কারণে আপনাদের উপর এই দুর্যোগ নেমে এসেছে। তো এখন কথা হলো, এই ঘটনাটি ঘটিয়েছে তারা মুরব্বীরা বলছে এটা তো আরো প্রায় 40-50 বছর আগের ঘটনা, আমরা তো এখানে ঘর বাড়ি করে ফেলেছি, আমাদের গাছপালা, এখানে কত স্কুল আছে, এখন কি করা যায়? তখন বলেন এটা সমাধান আছে। সমাধানটাও কি? এই নিচের যিনি সর্দার উনি লিখে দিয়েছেন এর সমাধান কি। সমাধান হচ্ছে আপনারা যাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন তাদেরকে খুঁজে নিয়ে আসেন অতি দ্রুত, তাদেরকে মাপ চান তাদের কাছে এবং তাদের হারানো সম্পত্তি যদি বুঝিয়ে দিতে পারেন কিছু হলেও, তাহলেই এই সমস্যার সমাধান হতে পারে। এখন ওই সময় যারা ছিল মুরব্বীরা তারা তো অনেকেই মারা গেছে, তারপরেও ওনারা যে এলাকায় ছিল নদীর ওই পাশে তারা সেখানে যান, তাদের বংশধররাও যাদের পাওয়া যায় মোটামুটি তাদেরকে ডেকে নিয়ে আসেন। ডেকে নিয়ে আসার পর তাদের কাছে ক্ষমা চাওয়া হয়। মুরব্বীরা ক্ষমা চান যে আসলে অন্যায় করেছি তোমাদের পূর্বপুরুষদের সাথে, আমাদের ভুল হয়ে গেছে, তো তোমরা এইখানে তোমাদের যে ন্যায্য জায়গাটা আমরা সবাই একটু একটু করে ছেড়ে দিব, তোমরা এখানে এসে বসতি স্থাপন করো, অল্প হলেও বসতি স্থাপন করো এবং আমাদের এই দুর্যোগ থেকে মানে বাঁচানোর চেষ্টা করো। তখন ওনারা তাদেরকে মাফ করে দিলেন যে আপনারা ভুল বুঝতে পেরেছেন, এই জন্য আমরা খুশি, আমরা মাফ করে দিলাম
এবং আমরা কিছু হলেও আমরা অল্প কিছু লোক হলে এখানে থাকবো, কারণ আমরাও যেখানে গিয়েছি সেখানে তো বসতি স্থাপন করে ফেলেছি। মজার বিষয় রাসেল ভাই, ওই যে দেখছেন যে মাটি এক পাশ থেকে কেটে কিন্তু ওই অপর পাশে নিয়ে যাচ্ছে, তো অপর পাশে যেখানে নিয়ে যাচ্ছে, যেই পাশটাতে নিয়ে যাচ্ছে, যেই লোকদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ওই পাশটাতেই তাদের বসবাস। আসলে ওই মাটিটা পড়ে ওইখানে আবার চর জাগছিল এবং ওনাদের ওই ল্যান্ডটা বাড়বে এরকম একটা অবস্থা ছিল, যে যারা বসতি স্থাপন ওই পাশে গিয়ে করেছে তাদের ল্যান্ডটা বেড়ে যাবে এরকম একটা। যাই হোক, তারা ক্ষমা করে দিলেন। অদ্ভুত ব্যাপার, যেদিন ওনারা ক্ষমা করে দিলেন ওই সময় থেকে 1 ইঞ্চি পরিমাণ নদী ভাঙে নেই ওখানে, আর ভাঙেই নাই, বন্ধ হয়ে গেছে, একদম বন্ধ। এই হচ্ছে রাসেল ভাই গল্পের ফার্স্ট পার্ট। এবার আসি সেকেন্ড পার্ট, কারণ গল্পের ফার্স্ট পার্ট যখন আমি ওনার কাছ থেকে শুনলাম আমার কাছে খুব অবাক লেগেছিল। আমি একটা ছোট মানুষ, এই মুরব্বী আমাকে এই ধরনের একটা উদ্ভট একটা গল্প আমাকে উনি বললেন, মানে আমি খুব বিরক্ত হই এবং আমি এটা একদম ভুলেই গিয়েছিলাম। বছর 3 আগে যারা মানে ফরিদপুরে বাড়ি, তারা ফরিদপুরের একটা মানে উপজেলা আছে, ভাঙ্গা উপজেলা, এটা আপনারা অনেক জানবেন আর কি। তো ভাঙ্গা উপজেলায় জুঙ্গুরদি নামক একটা জায়গা আছে, ওখানে একটা মাদ্রাসা আছে, জামিয়া কাশিমিয়া মাদ্রাসা। তো ওই মাদ্রাসা যিনি মুহতামিম, ওনার নাম হচ্ছে মুফতি আব্দুল গফফার সাহেব। প্রতি মাসেই ওনার ওখানে একটা নির্দিষ্ট দিনে মাহফিল হয়, ওনার যারা মুরিদরা আছেন তারা ওখানে যায়। তো আমি, আমার বাসা যেহেতু রাজবাড়িতে, তো রাজবাড়ির অনেকে ওনার অনুসারী আছেন। তো একবার ওনাদের অনুসারীদের সাথে আমি 3 দিনের একটা মাহফিল ওখানে গিয়েছিলাম। মাহফিলে যাওয়ার পর তো দ্বিতীয় দিন মানে ওখানে যে গোসল করার জায়গাটা, মানে বড় একটা পুকুর আছে, তো গোসল করতে গিয়ে এক লোক অন্যদেরকে বলছে যে জানো আমাদের এলাকায় না এইরকম একটা ঘটনা আছে, ঠিক হুবহু লিসেনার আমি আপনাদেরকে যেটা শোনালাম যে গল্পটা, মানে এই মুহূর্তে এইটাই ওই লোক বলছে যে আমাদের এলাকায় এরকম ঘটনা ঘটেছে। তো আমি আবার তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের এলাকায় ঘটনাটা ঘটেছে কতদিন আগে? উনি বললেন যে আসলে আমার দাদা তার দাদা তার দাদার কাছ থেকে এরকম শুনে আসা, তাও তো কত হবে, 250-300 বছর হবে। আমি শুনে অবাক, আমি বললাম না 250-300 বছর হবে কিভাবে? বলে না না এটা অনেক আগের। তো আমার কিছুতে বিশ্বাস হচ্ছিল না, কারণ ওনার কথা শুনে আমার মনে পড়েছে 2000 সালে আমাকে এক মুরব্বী গল্প বলেছেন যে উনি বলছিলেন উনি সেই ইমাম সাহেব যিনি ওই একটা লোককে পাঠিয়েছিলেন ওই পানির তলদেশে। আমি চিন্তা করলাম এটা যদি 250 বা 300 বছরই হবে, আমি যার সাথে কথা বললাম 2000 সালে ওই লোকটিকে, সেটাই। এবং আমি ওইখানে আর ওনাদের সাথে কোনো কথা জিজ্ঞাসা করি নাই। তো আমার কাছে আসলে খুব অবাক লেগেছে, তাহলে আমি যার সাথে কথা বললাম, অজুর পানি দিলাম, উনি অজু করলেন, আমার কাছে গল্প করলেন, তো আসলে উনি কি মানুষ ছিলেন? কারণ 250-300 বছর তো একটা মানুষের বেঁচে থাকার কথা না, কারণ ওনার ওই সময় বয়স ছিল ওই লোকটার হয়তোবা, যেরকম আমি শুনেছি যিনি পরবর্তীতে বলছিলেন গল্পটা, তার বয়স 50-60 ছিল। 250-300 বছর পর ওনার বয়স কত হবে? হয়তো 400-র উপরে হয়ে যাবে বা 350 হবে। তো 350 বছর একটা মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। তাহলে আমাকে কে এই গল্পটা বললো? এবং আমার কাছে গল্পটা খুব মানে অদ্ভুত লেগেছিল। এবং আসলে এই যে যেই নদী ভাঙনের যে বিষয়টা, এরকম এই ধরনের গল্প আমি কখনো শুনি নাই। এই ঘটনাটি আসলে আমি শুনেছি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শিরগ্রাম ইউনিয়নের পুথুলি নামক একটা গ্রাম থেকে। আমি 2000 সালের দিকে, আমি অনেক ছোট ছিলাম তখন, আমার এক মামার সাথে ওনাদের বাড়িতে বেড়াতে যাই। তো ওই সময়টা অবশ্য মানে বন্যার সময় ছিল না, কিন্তু উনি আমাকে ওই একটা জায়গাতে মানে আমাকে নিয়ে হাঁটছিলেন এবং বলছিলেন যে এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটি যখন বর্ষাকালে যখন নদীতে পানি আসে তখন এই জায়গাটা দেখে মনে হয় বিশাল এক সমুদ্রের মতো। আমি তখন ওইখানে এত শুষ্ক অবস্থা থাকে এমনি সময় দেখে বোঝারই উপায় থাকে না যে তখন মানে বর্ষাকালে এখানে এরকম অবস্থা হয়। তো উনি আমাকে বললেন যে 88-র যে বন্যাটা হয়েছিল ওই সময় এখানে একটা অদ্ভুত রকমের ঘটনা আছে। তো আমি যে ঘটনাটি শুনেছিলাম সেটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। যেটি হচ্ছে 88-র বন্যা যখন হয়েছে তখন ওই এলাকা তো মানে সারা বাংলাদেশই তো মানে বন্যা কবলিত হয়ে গেছিল প্রায়। তো ওই এলাকাটিতে প্রচুর মাছ পাওয়া যেত, যেই অঞ্চলের ঠিক যেই স্থানটির কথা আমি বলছি, ওই বন্যার সময় প্রচুর মাছ পাওয়া যেত। এই জন্য লোকে অনেকে মানে বিভিন্ন ধরনের জাল, মানে মাছ ধরার যত ধরনের আইটেম আছে পুরো এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় জায়গায় সেটা ফিট করে রাখতো। তো হঠাৎ একদিন দেখা গেল সকালে যারা রাতে মাছ পেতে রাখে, মানে ওই জিনিসগুলো পেতে রাখে, জাল বা
অন্য জিনিসগুলো, সকালে দেখে সব তছনছ করা, সবকিছু মানে অনেক দূরের থেকেও মানে তছনছ করা। সবাই খুব অবাক হয়ে যায়, যে মনে করেন নিশ্চয়ই বড় আকৃতির কোনো মাছ হবে এটা। কিন্তু তারা সারা রাত ধরে মানে ট্যাটা বলি আমরা, যেটা অনেকে তো এটার সাথে পরিচিত থাকবেন, যে সামনের দিকে চোখা চোখা কয়েকটা মানে জিনিস আছে, বাঁশের সাথে লাগানো থাকে, ট্যাটা বলি, এটা মাছ ধরে অনেকে আর কি। অনেকেই ট্যাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু এই জিনিসটা কেউ দেখা পায় না, কিন্তু সকাল হলেই দেখে যে সবকিছু তছনছ, মানে অদ্ভুত ব্যাপার। তো ওই গ্রামের একজন সাহসী লোক, তো উনি চিন্তা করলেন যে আমি এটাকে দেখব, এটা কি। উনি ওই ঠিক অনেক মানে পানির যে মাঝখানে একটা মাচাল তৈরি করলেন বাঁশ দিয়ে, মানে থাকার জায়গার মতো করে তৈরি করলেন। উনি চিন্তা করলেন আমি এখানেই থাকবো, এখান থেকেই আমি দেখবো এসব জিনিসটা কি। তো উনি সেখানে থাকেন, রাতের বেলাও মোটামুটি নৌকা নিয়ে ঘুরে বেড়ান, কিন্তু সকালে অ্যাজ ইউজুয়াল যেটা, ওই সব কিছু তছনছ অবস্থা। উনি এরকম 2-3 দিন পরে একদিন কাঙ্ক্ষিত সুযোগ আসলো যে আসলে এই জিনিসটা কি সেটা দেখার জন্য। উনি একটা মানে বড়শি পেতেছিলেন, বড় আকৃতির বড়শি। তো বড়শি পাতার পর উনি বড়শি নিয়ে বসে আছেন, হঠাৎ করে বড়শিতে খুব শক্ত টান অনুভব করলেন উনি। তো উনি মনে করলেন এটা মনে হয় বড় আকৃতির কোনো মাছ হবে। উনি টানাটানি শুরু করলেন, কিন্তু উনি খেয়াল করলেন যে বেশ অনেক দূরে, মানে তার থেকে হয়তো 30-40 হাত দূরে পানি পাক খাচ্ছে, খুব ভয়ঙ্কর ভাবে পাক খাচ্ছে। তো উনি এটা দেখে ভয় পেলেন যে এইখানে তো পানি পাক খাওয়ার কথা না, পানি পাক খাওয়া যেখানে মানে নদীর স্রোত প্রবল থাকে সেখানে হয়তো পানি পাক খেতে পারে, এই জায়গাটা তো আসলে পানি পাক খাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু এখানে পানি পাক খাচ্ছে কেন? কোনো বড় ধরনের মাছও তো এরকম পানি পাক খাওয়াতে পারবে না। তো উনি সাহসী ছিলেন যদিও, তারপর একটু ভয় পেলেন। উনি যে বড়শিতে টান অনুভব করছিলেন, হঠাৎ করে দেখলেন এই টানটা অনুভব হচ্ছে না, কিন্তু বড়শিটা ওই বড়শির অপোজিট পাশে, যেটা মানে কোনো একটা মাছ ওই পাশে আছে, এটুকু উনি ফিল করছিলেন। কিন্তু প্রচন্ড টান, যেমন মাছ ধরলে মাছ ছোটাছুটি করে, টেনে উঠাতে হয়, এরকম টান অনুভব করছিলেন না। এই কিছুক্ষণ পর হঠাৎ করে খেয়াল করলেন মনে হচ্ছে ওনার দিকে একটা ঢেউ এগিয়ে আসছে, ওনার দিকে একটা ঢেউ এগিয়ে আসছে। ঢেউ আস্তে আস্তে ঠিক ওনার ওই মাথালের কাছে সে ঢেউটা থেমে গেল। থামার পর হঠাৎ করে উনি যে জিনিসটা দেখলেন, আসলে শুধু উনি কেন, আমরা কেউ এইটা আসলে বিশ্বাসই করতে পারবো না যে এই ধরনের কোনো ঘটনা ঘটে। মানে হঠাৎ করে উনি দেখলেন পানির মধ্য থেকে বোয়াল মাছ আকৃতির, বিশাল আকৃতির একটা মাথা, মাছ কিন্তু আমাকে বলেছে এই বোয়াল মাছ আকৃতির, বোয়াল মাছ জাতীয় কিছু একটা হবে আর কি, বিশাল আকৃতির একটা বোয়াল মাছের মতো। সেটা উপরে মানে তার শরীরের একটা মানে অর্ধেক অংশ ভাসিয়ে ওই লোকটার মাথা বরাবর উঠে এসেছে। উঠে এসে তার দিকে তাকিয়ে খুবই বিদঘুটে মানে শব্দে হেসে দিয়েছে ওই মাছটি। আচ্ছা, আমি অবশ্যই এই ঘটনাটা বলতে বলিনি, আমি বলেছিলাম যে বন্যার সময় মাটি কাটার ঘটনাটা, আপনি মাছ ধরার ঘটনায় চলে গেছেন। এনিওয়েজ, আচ্ছা শেষ করে ফেলি আমরা এই ঘটনাটা। তো উনি ওই দৃশ্য দেখার পরে ওই মাছটি ওনাকে বলেছিল যে তুই তো আমাকেই ধরতে এসেছিস, আমাকেই দেখতে এসেছিলি, তো দেখা হয়েছে। তখন উনি আর কোনো কথা বলতে পারেনি, উনি ওখানে ফেইন্ট হয়ে যান। পরদিন তো প্রচন্ড মানে জ্বর, কয়েকদিন টানা জ্বরে উনি লোকদেরকে বলেন যে এই ঘটনা এখানে ছিল। তো কয়েকদিন জ্বরের পরে উনি মারা যান, কিন্তু তারপরে কিন্তু ওইটাকে আর কখনো দেখা যায়নি।